হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্পর চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখিকা মৈত্র দেবীর লেখা নহন্যতে এর 11তম পর্ব, আর পাঠ করছি মৌসুমী হাসান। কিন্তু সেই দিন সেই দ্বিপ্রহরে তিনি আবার আমার সঙ্গে কথা বলেছিলেন। বলো অমৃতা, বলো, আমার দিকে তাকাও। উনি আমার চোখের দিকে চেয়ে আছেন। তুমি যা বলবে আমি তাই করব। তুমি যা বলবে আমি তাই করব। কথাটা যেন নেচে উঠল। তোমার সপ্তসিন্ধু 10 দিগন্ত নাচাও সে ঝংকারে। সেই মুহূর্তে আমার মনের ভাবটা ঠিক কীরকম ছিল তা বর্ণনা করবার আমার সাধ্য নেই, কিন্তু বর্ণনাটা আমি পরে পেয়েছিলাম যখন চণ্ডালিকা যে দেখতে চাই। চণ্ডালিনী বলেছে আমার কূপ যে হলো অকুল সমুদ্র। কূপ কি করে একটা কথায় অকুল সমুদ্র হতে পারে? শত শত দর্শক যারা দেখেছে তারা জানে কি ওটা যে সত্য তা জানে কি? একটি গণ্ডূষ জলের মতো একটি কথার জীবনে গণ্ডির মধ্যে অসীম নেমে আসতে পারে। উনি আবার কথাটার পুনরাবৃত্তি বললেন। বলো বলো, কি চাও? তুমি যা বলবে আমি তাই করব। আমার শরীর মন জুড়িয়ে যাচ্ছে। আমি চন্দনের সুবাস পাচ্ছি। কি আর চাইবার আছে? আমি বললাম, আমাকে আপনার কাছে থাকতে দিন। সে আর মুশকিল কি? এখানে ভর্তি হয়ে যাও না। ভোরবেলা আমি যখন বারান্দায় বসবো তখন তুমি গন্ধরাজ ফুল নিয়ে এসে আমার সঙ্গে বসবে। সন্ধ্যাবেলা কবিতা পড়বে, কিন্তু আমার লেখার সময় কোনো গোলমাল করবে না। শান্তিতে আমার মন ভরে গেছে। আমি ভাবছি এ তো স্বর্গের বর্ণনা। আমার জীবনে কখনো হবে না। বাবা আমায় কিছুতেই এখানে ভর্তি করবেন না। পরে সেদিন আমায় তিনি বললেন, আজ তো তোমাকে ছেড়ে দিতে পারছি না। তুমি আজ রাতটা ভালো করে ভেবে দেখো। কালকে আমায় বলো আমি কিছু করতে পারি কিনা। এসব কথা তো 2 মিনিটে মীমাংসা হয় না। তোমার চলনদারের যদি তাড়া থাকে ছেড়ে দাও। নেপালবাবু কাল তোমায় দিয়ে আসবে। সেদিন রাতে নিচের ঘরে একলা শুয়ে তো আর ঘুম আসে না। চারিদিকে নিঝুম। যতক্ষণ ভীতকুল জেগেছিল ততক্ষণ একটু একটু শব্দ, শক্তিপথ বা গণপতির গলা পাচ্ছিলাম। আস্তে আস্তে সব নীরব হয়ে গেল। আমি ভাবছি ওকে কি বলবো। উনি কি কিছু করতে পারবেন? পারবেন না কেন? উনি অ্যান্ড্রুজ সাহেবকে বলতে পারবেন, এই কন্যাটি আপনি ইউরোপে পৌঁছে দিন, তাহলে আমার কাজ হয়ে যাবে। অ্যান্ড্রুজ সাহেব নিশ্চয় করবেন। তিনি সাধু সন্ন্যাসী যাই হোক, মানুষের দুঃখ বোঝেন। কিন্তু তা এরা পারেন? বাবাকে বাদ দিয়ে ইনি রামানন্দ বাবু, এরা দুজনে যদি বাবাই ডেকে বলেন, দেখুন নরেন বাবু, এই যে আপনি করেছেন এটা ঠিক নয়, তাহলে বাবার ব্রহ্মরন্ধ্র চলে যাবে। বাবা বলবেন, দেখুন রবিবাবু, আপনি যখন আমার মেয়ের বিয়ে দিয়েছিলেন তখন কি আমার সঙ্গে পরামর্শ করেছিলেন? আপনি খুব ভালো কবিতা লেখেন ঠিকই, কিন্তু আমার সংসারটা আমারই। তখন কিরকম লাগবে? আমার কি উনি অপমানিত হবেন? তাছাড়া যাবই বা কোথায়, কার কাছে? 1 বছর হয়ে গেছে, সে একটি খবর দেয়নি। সেই যে এ বাড়ি থেকে বেরিয়ে গেল আর তার চিহ্ন নেই। খোকাকেও তো একটা চিঠি দিতে পারত, তাও দিল না। তবে আমি কি উপযাচিকা হব? সব সংস্কৃত কথাগুলো মনে পড়ছে। সৈরেনী, উপযাচিকা। ঝিক্কারে আমার মন ভরে যাচ্ছে। যথেষ্ট হয়েছে। ইউরোপে মৃগপটু নাগরিক। তোমার ওই বিষাক্ত স্বর আমি তুলে ফেলবো। তোমাকে ভুলবো। আমি কাল সকালে ওকে বলবো আমার জন্য কিচ্ছু করবার দরকার নেই। আমার মন শান্ত হয়ে গেছে। আমাকে কবি শিখিয়ে দিয়েছিলেন, যখন মন উদ্বিগ্ন হবে তখন বলবে আনন্দম পরামন্দম পরম সুখম পরমাতৃপ্তি। আমি বারবার বলতে লাগলাম। চন্দনের সুগন্ধে আমার সেই অন্ধকার রাত্রি ভরে গেল। আমার বুকের ভেতর যে দগদগে ঘাটা এই 1 বছরে একটু শুকায়নি, তার উপর চন্দনের প্রলেপ পড়ল। খোলা জানালাটা দিয়ে বাইরের আকাশ দেখা যাচ্ছে। আমি ভাবছি এই তো কত সহজে ভুলে গেলাম। একদিন অর্ধচৈতন্য প্রতিজ্ঞা করেছিলাম ভুলবো না। আজ সজাগ দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্থির করলাম ভুলবই। জলে তারাটা তাকিয়ে আছে। এ তারার চোখ আছে, তা হাসছে। এই অব্যবস্থিত মনের ওপর কৃপা দৃষ্টি মেলে হাসছে। ভবানীপুরের বাড়ি ছেড়ে আমরা 1931 সালে অন্য বাড়িতে এসেছি। এই সময় থেকে আমার মায়ের সুন্দর সাজানো সংসারটাকে ভাঙন ধরেছে। পুরানো লোকেরা সব চলে গেছে, এখন একজন নতুন মানুষ এসেছে।
সে ধীরে ধীরে এই সংসারে স্নেহ ভালোবাসার বন্ধনগুলো সব খুলে ফেলতে সমর্থ হয়েছে। সেই মেয়েটির নাম রমা। তার আকৃতি সুন্দর নয়, মুখ চক্রাকার, চোখ বের করা, নাসিকা ঈষৎ বর্তুল্য এবং মুখের তুলনায় ছোট। সে খুব বেটে, কিন্তু তার গলার স্বর মিষ্টি। সে খুব আস্তে কথা বলে, নম্র এবং ভদ্র। তার শান্ত ভাব। আমরা যেরকম হুড়মুড়ে দুধদারও সেরকম নয়। আমি তাকে খুব ভালোবাসতাম। তার কথাগুলো প্রীতিবর্ত। সে বিদুষী বটে, অর্থাৎ পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, কিন্তু কবিতা একেবারে পড়েনি। তার শিল্পরুচি নেই। এক লাইন লিখতে পারে না বা সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তার ধৈর্য আছে। একটা বিষয় নিয়ে পড়ে থাকতে পারে, যাকে বলে পারসিভিয়ারেন্স। তার প্রমাণ সে দিয়েছে। 1931 সালে শুরু করে 10 বছর লেগেছে তার ডক্টরেট করতে। এই কর্ম আমার দ্বারা হতো না, আমার ধৈর্য নেই। তাকে আমরা আপনজনের মতো কাছে টেনে নিয়েছি। মা যেমন আমাদের সেবা করছেন সব সময়, তারও করছেন। সে বাবাকেও খুব সাহায্য করে, সব সময় তার সঙ্গে থাকে, যখন কাজে যান তখনও। এই আগ্রহ আমার খুব খারাপ লাগে না, শুধু ক্রমে ক্রমে সংসারে মার আসনটা যাচ্ছে, তাতে আমি পীড়িত। মাকে বাবা সবসময় বকছেন। মার ত্রুটি যেন বেড়েই চলেছে। আগে মা সর্বময় কর্ত্রী ছিলেন, এখন যতদিন যাচ্ছে ততদিনই যেন মা একটু একটু করে সরে যাচ্ছেন। মা কাতর, খুব খোশামত করেন। আমার তাদের লজ্জা বোধ হয়। পৃথিবীতে যদি একজনও কেউ জানে, তবে আমি জানি যে ভালোবাসার জন্য কোনো আত্মীয় সম্পর্ক প্রয়োজন হয় না। কিন্তু আমি এও জানি যে ভালোবাসা আলোর মতো, তা সকলেই উজ্জ্বল করে। সেটা তো একটা পদার্থ নয় যে একজনের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দিতে হবে। আমি আরও জানি ভালোবাসলে তার সম্পর্কে যেখানে আছে সবাই প্রিয় হয়, তার বাড়ির ভিতরটিও পর্যন্ত আপন হয়। সেক্ষেত্রে আমি কি দেখছি? কেবল সাংসারিক অধিকার বাড়াবার চেষ্টা এবং মাকে অপদস্থ করবার চেষ্টা। আরও আমার অসহ হয়েছে মিথ্যার আশ্রয়। সত্যকে স্বীকার করলেই হয়। যত কষ্টই হোক, সত্যের মুখোমুখি আমি দাঁড়াতে পারি, কিন্তু আমি আমার মার মতো চোখ বুজে থাকতে পারি না। কাজে প্রতিদিন আমার অসহ্য হয়ে উঠেছে। অন্যদিকে আমাদের ওপরও বাবার টান কমে যাচ্ছে। আমাকে যে কারণে বিদেশে বিয়ে দিতে রাজি হলেন না, তাও তো শুনেছি, আমাকে ছেড়ে থাকতে পারবেন না বলে। কিন্তু এখন আমার পড়াশোনার ওপরও তার টান কমে গেছে, আমার ওপরও। আমি কলেজে ভর্তি হয়েছি। আমাদের সংসারের ভেতর যে একটা ভিন্ন স্রোত বইছে, তা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। মা সবটা ঢেকে রাখছেন, কিন্তু নিরাপত্তা বোধ হারিয়ে ফেলছেন। মার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। আমারও তাই মত। এই সংসারে আমার একটু থাকবার ইচ্ছে নেই। আমি এখান থেকে পালাতে চাই। আমি নিজেই বুঝতে পারছি রাগের দুঃখে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। মিথ্যার সঙ্গে আপোষ করতে হচ্ছে বলে। আমি যা জানি ভালো করে বুঝতে পারছি, তা যেন বুঝতে পারিনি, যেন তা নয়, এইভাবে চলতে হচ্ছে বলে। বছরের পর বছর গড়িয়ে চলেছে। প্রতিদিনই মার পক্ষে অপমানজনক, অপ্রীতিকর কিছু ঘটে। বিশেষত বাইরের লোক এখন খুব নিন্দা শুরু করছে, কাগজেও লিখছে। বাবার নিন্দা মাকে শুনতে হয়, সহ্য করতে হয়। আমি বুঝতে পারছি রমার ভালোবাসার স্বার্থে ঘাত বড় বেশি। শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রকে কেউ নিন্দিত, অপমানিত করতে পারে। তার সংসারে বিশৃঙ্খলা, অশান্তি আনতে পারে। আমাদের দেশে নিন্দা একটা ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানের কাজ খুব বেড়ে গিয়েছে। মা যতই আড়াল করবার চেষ্টা করুক, এও একটি আমার মেয়ে বলে পরিচয় দিন। লোকের জিহ্বা বশ মানছে না। যা হোক, শুধু এটুকু আমি বুঝতে পেরেছি, এই ভালোবাসা দুটি রূপ পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বাস করে। একটা মানুষকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, যেখান থেকে ক্ষুদ্র স্বার্থ দূরে হয়ে যায়, যা চারপাশে আলোয় ভরিয়ে দেয়। যে আলো পড়ে সামান্য জিনিস অসামান্য হয়ে ওঠে, প্রিয়তর হয়, এমনকি প্রিয় হয়। কাকে তাড়িয়ে দিতে হয় না। আর একটা কথা, সেও ওই একই নাম ধরে আছে, কিন্তু সে গলায় ফাঁস দিয়ে টানে, শিকল দিয়ে বাঁধে। সে বলে, কই, প্রভিডেন্ট ফান্ডে টাকা বের হয়, ইন্স্যুরেন্স আমার লিখে দাও, বাড়িটা পেলেও ভালো হয়। বইয়ের কপিরাইট আমায় লিখে দাও, তোমার নাম খ্যাতিটাই নয় কেন, অন্তত আমি তোমার নামটা নেব। মানুষ যেন সরকারের জানোয়ারের মতো দড়ির ওপর দিয়ে চলতে জানলে ওপারে যথাস্থানে পৌঁছে যাবে, নইলে মুখ থুবড়ে পড়তে হবে।
মার দিন রাতে ঘুম নেই আমারও। কি করে বাড়ি ছেড়ে যাই, আবার ভাবি মাকে কার কাছে রেখে যাই। বাবা আমাকেও খুব বকেন আজকাল, কারণ আমার চোখে তিনি নিশ্চয়ই বর্ষণা দেখতে পান। যখন আমি বিয়ে পড়ি বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিলাম, এমন কিছু দুঃস্ব ব্যাপার নয়। তাতেই বাবা এত বকলেন যে আমি দিশেহারা হয়ে গেলাম। তারপর সেদিনটাও ভুলতে পারি না, যেদিন যতীন দাসের মৃতদেহ নিয়ে প্রসেশন চলছিল শশা রোডে দিয়ে, আমি আমার সমবয়সী কয়েকটি মেয়ের সঙ্গে বারান্দায় দাঁড়িয়েছি। কি উৎসাহ, কি উদ্দীপনা! সুভাষ বোস চলে গেছেন আগে আগে, কত লোক চলেছে খালি পায়ে। বিচিত্র ধ্বনি উঠছে বাতাস ভেদ করে। সেই জয়ধ্বনি আমার কানে এসে মন্ত্রের মতো আমাদের অভিভূত করে দিচ্ছে। আমাদের সমস্ত মন টানছে নেমে যেতে, ওই শোভাযাত্রায় যোগ দিতে। প্ল্যাকার্ডে নানা কথা লেখা আছে, তার মধ্যে দেখেছি ওই লাইনগুলো। উদয়ের পথে শুনি কার নাই বাণী, ভয় নাই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নেই, তার ক্ষয় নেই। কবিতা আমার রক্ত চলে যায়, আমাকে ব্যাকুল করে তোলে। আমি বারান্দা থেকে আবৃত্তি করছি পরের লাইনগুলো, যা ওখানে লেখা নেই। হে রুদ্রতব সঙ্গীত, আমি কেমনে গাহিব কহি দাও, স্বামীর মরণ মিনিত ছন্দ, মিলাতে হৃদয় ডুমরু বাজার, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। কবিতাটা বলতে বলতে আমার মন যেন মন্ত্রবিষ্ট হয়ে গেছে। এই পুষ্পাসিদ্ধ শবধারের দিকে চেয়ে আমরা যেন হিপনোটাইজড। ছোটকু চল ভাই, আমরা শোভাযাত্রায় যোগ দিই, চল। তারপর একটু ভেবে, তোর বাবা কিন্তু তোকে বকবেন, বকুন, চল যাই। আমরা সেই জনসমুদ্রে নেমে গেলাম। এমন ভিড় এর আগে কখনো দেখিনি। জগন্নাথের রথযাত্রার দড়ি ধরেছি, কিন্তু এ তার চেয়ে বেশি। হঠাৎ সাদা ঘোড়া চড়ে এক ঘেরা সার্জেন্ট ভিড়ের মধ্যে এসে ঘোড়া ছুটিয়ে দিল। সেই নৃশংস আক্রমণে জনতা দলিত পিষ্ট হয়ে গেল। আমরাও কিছুটা আহত হলাম। বাড়ি যখন ফিরলাম তখন কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে গেছে, ধুলি দূষরিত অবস্থা। ভেবেছিলাম মিথ্যা কথা বলবো না। মনটা যে সে সময় এত উঁচু করে বাঁধা ছিল যে মনে হলো মহৎ মৃত্যুর অসম্মান করব যদি মিথ্যা কথা বলি। সত্যই বলবো, সেদিন বাবা আমায় এত বকেছিলেন যে আমার মাথার ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। আমি কি করে স্বাধীন হব, এই আমার সর্বক্ষণে চিন্তা হয়ে দাঁড়িয়েছে। মা তো আগেও স্বাধীন ছিলেন না, ইচ্ছা মতো কাউকে 20 টাকাও দিতে পারতেন না, লুকিয়ে ছাড়া। তবু তখন বাবার ওপর তার যথেষ্ট প্রভাব ছিল, বুঝিয়ে অনেক কিছু করতে পারতেন। এখন আর কোনো প্রভাব নেই। বাবা মাকে খুঁটিনাটি নিয়ে সর্বক্ষণ বকছেন। আমি মাঝে মাঝে ভাবতাম, যারা নিজের স্বাধীনতা ভালোবাসে তারা অন্যকে পরাধীন করে রাখে কোন যুক্তিতে? অবশ্যই এই যুক্তিহীনতাই তো সর্বত্র, কি পরিবারে কি রাষ্ট্রে। রুল ব্রিটানিয়া, রুল দ্য ওয়েবস, ব্রিটনস উইল নেভার নেভার বি স্লেভ। অথচ এই ব্রিটেনরাই তো আমাদের পরাধীন করে রেখেছে। শুধু আমাদের কেন, আরও কত জাতিকে। আবার সেটাও তাদের গর্ব, সান নেভার সেটস ইন ব্রিটিশ এম্পায়ার। মানুষ যুক্তির প্রয়োগ করে কমই। মা পাত্রের সন্ধানে উদ্ব্যস্ত, রীতিমতো এতখানি খাতা করে নিয়েছেন, তাতে উপযুক্ত প্রার্থীদের নাম, গুণাবলী, তাদের অভিভাবকের নাম, ঠিকানা সব লেখা আছে। ভালো পাত্র, অর্থাৎ দামি সরকারি চাকরি করবে, বিষয় আশয় থাকবে, আবার বিদ্যাও থাকবে, এমন পাত্রের আকাল সব সময়ই। তখন আরও ছিল, এই উপযুক্ত পাত্রের সন্ধান পেলে সমস্ত অবিবাহিত কন্যার মায়েরা জাল পারতেন। সেই সময় নিন্দার প্রতিষ্ঠানটির একটি উপশাখা ভাঙচির কাজ শুরু হয়ে যেত। মা সেই ভয়েই আছেন। একে তো মির্জার কথা আত্মীয় স্বজন অনেকেই জেনে গেছে, আবার বাবা এই কাণ্ড শুরু করেছেন। তা না হলে রূপ গুণ বিদ্যায় ফেলনা মেয়ে তো নয়। এত ভাবনা কেন? এই সময় থেকে ভাবছি, এদেশের সবচেয়ে যে বড় অন্যায় জাতিবে, তার জন্য আমি কিছু করব। কি করে কি করি, কেই বা আমার কথা শুনবে আমি ছাড়া? তাই বাবাকে একদিন বললাম, তোমরা তো আমার বিয়ে দেবে, তা তো অন্য জাতে দাও না কেন? তাহলে তো খুব ভালো হয়। অন্য জাতে? বাবা বিস্মিত। কেন, আমাদের জাতটা কি দোষ করলো? তাহলে বিয়েও হয়, দেশের একটা কাজও হয়। বাবা বিশ্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কি? বিয়েও হয়, দেশের একটা কাজও হয়? আমি ওসব রিপ-মেট্রোডিক ম্যারেজের মধ্যে নেই। একটি পাত্র এলো, ডাক্তার, দামি চাকরি করে, বিষয় আসে বোধ হয় লবডঙ্কা। তা হোক, আসল দোষ হচ্ছে রংটি বেশ ঘোর কৃষ্ণ। আমারও তো বর্ণ বিদেশি কম নয়। মা খুব কাতর হয়ে বলছেন, বড্ড যে কালো রে, কি করি? আমার খুব মজা লাগছে। ভাবলাম বলি, ফর্সা তো আবার তোমাদের পছন্দ নয়। থাক, ওসব কথা না তোলাই ভালো।
ডাক্তারের বৃদ্ধ বাবা আমাকে ছাড়তেই চান না, কিন্তু ডাক্তারের আমাকে পছন্দ হলো না। তার একটা নিজস্ব মত ছিল। তিনি বাঙালি জাতির উন্নতির জন্য চিন্তিত। দোষ দিতে পারি না। আমি যেমন জাতিভেদ দূর করে বাঙালি জাতির আর্থিক উন্নতির জন্য চিন্তা করি, তিনিও দৈহিক উন্নতির চেষ্টা করছেন। তিনি নিজের উচ্চতায় 5 ফুট 3-4 ইঞ্চি হবে, তাই তিনি অন্তত 5 ফুট 8 ইঞ্চি মেয়ে খুঁজছেন। আমি তো 5 ফুট 2 বা 3। তার ধারণা ছেলে যদি বেটে হয় তার লম্বা মেয়ে দরকার, তা না হলে বেটের সঙ্গে বেটে বিয়ে হলে বাঙালি জাতির ভবিষ্যৎ কোথায়? ওই পাত্রটি উচ্চ পদে আছেন, তাই স্বজাতির ঘরের যত অবিবাহিত কন্যা আছে মেপে মেপে বেড়াচ্ছেন। অবশেষে এক বাড়িতে গিয়ে দেখেন পাত্রীর দিদিমা খুব লম্বা রোগা, লম্বা চেলা কাঠের মতো শরীর বৃদ্ধা। তা তিনি রসিক মন্দ নন। তাকে দেখে ডাক্তার ভালো লেগেছে। আপনি তো খুব লম্বা। তিনি তার রোগা লিকলিকে হাতখানি ঘুরিয়ে উত্তর দিলেন, তাহলে তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না বাপু। শুনেছি ওই পাত্রের আর কোনোদিনই বিয়ে হয়নি। মাপসই পাত্রীই পাওয়া গেল না। পাত্রের বৃদ্ধ বাবা আমাকে খুব স্নেহ করেছিলেন। তিনি তার মৃত্যুশয্যা থেকে আমার বাবাকে লিখেছেন, আমার মূর্খ ছেলে অমন লক্ষ্মীকে আমার ঘরে এনে দিল না। কিন্তু আমি আশীর্বাদ করে যাচ্ছি, আমার ছেলের চেয়ে শতগুণে ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। সেই স্নেহপরায়ণ বৃদ্ধের জন্য আমি এইখানে একটি প্রণাম রেখে দিলাম। অবশেষে পাত্র পাওয়া গেল, বাঁচলাম। মা ঠিক করলেন ভাঙচির আপিসে খবরটা পৌঁছাবার আগেই কাজটা সেরে ফেলা ভালো। কাজেই ঠিক 5 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা হলো। পাত্র বিদ্বান ব্যক্তি, বাবা বলেছিলেন 5 বছরে ডক্টরেট করেছে, কম কথা নয়। মা বলছেন, তোমার ছাত্রছাত্রীরাই তো ঘেঁষ টানছি, কতদিন করবে? বাবা খুব রেগে গেছেন। সায়েন্স অফ আর্টস এক হলো। সায়েন্স খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা পাত্রকে নিমন্ত্রণ করে এলেন, কিন্তু তিনি এলেন না। পরে শুনেছি তার না আসবার কারণ হচ্ছে তিনি শুনেছিলেন পাত্রী সুন্দরী। দেখতে এসে তিনি যদি প্রেমে পড়ে যান, যার সম্ভাবনা খুবই আছে, আর মেয়েটি যদি তাকে দেখে বিমুখ হয়, যার সম্ভাবনা ততোধিক, তাহলে কাজ কি গোলমালে। দেখাশোনা করার চেষ্টা না করাই ভালো। জীবনের এই প্রথম ও শেষ বোধহয় তিনি নিজের জন্য একটু চাতুরী অবলম্বন করেছিলেন। বিয়ের আয়োজন এগিয়ে চলেছে। আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না, অত তাড়াতাড়ি আসবে কে? মাও তো সুস্থ নন। মন খারাপ হলে যে অসুখ হয়, মা তারই সূত্রপাত হয়েছে, গ্যাস্ট্রিক আলসারের মতো। মা ওর অস্থির লাগছে। শত হলেও তার মেয়ে তো পূর্ববঙ্গে গ্রাম থেকে আসেনি। এত লেখাপড়া, কবিতা লেখা ইত্যাদি করে নামডাক হবার পর একেবারে দেখাশোনা না করে গ্রাম্য বিবাহ। মা খুঁতখুত করছে। অবশেষে একদিন বললেন, আমি যাই, ওকে ডেকে নিয়ে আসি। তুই তো দেখবি একবার। না দেখে কি করে হয়? কখনো না, দরকার নেই। দেখতে চাস না? মা, তোমার লজ্জা করে না কথা আমাকে বলতে? কি জন্য দেখব? ধরো যদি দেখি, আমি বলি একে আমার পছন্দ হয়নি, আমি অমুককে বিয়ে করব, সে অন্য যান, তা হোক, আমার তাকেই পছন্দ, তাহলে তোমরা শুনবে? তোমরা তো তখন যুক্তির বিস্তার করবে। তবে বাহ, অপছন্দই বা হবে কেন? পুরুষ মানুষের চেহারাই তো সব নয়, ধলা মূল্য কত আছে। মা, বাজে কথা বলো না। তোমরা সব এক, তোমাদের সত্যকে স্বীকার করবার সাহস নেই। আর তুমি সবচেয়ে দোষী, তুমি চোখ বুজে থাকো। মা কাঁদতে শুরু করেছেন। তোমাদের জন্য যত করি তোরা সকলে মিলে আমাকে তত বকিস। কথাটা সত্য। মার ওপর রীতিমতো নির্যাতন করি আমি। কথায় কথায় আমার রাগ। সাবি গেল বাড়িতে, ফিরে এসে আমার গলা জোরে কাঁদতে শুরু করেছে, ও দিদি, তুই ওখানে বিয়ে করিস না, আমার একটুও পছন্দ হয়নি। আমি খুব হাসছি, মনে মনে বলছি, আমি তাকে পছন্দ করি, তুমি তো তাকে তাড়াও। মুখে কিছু বলছি না। ও নিশ্চয়ই সেসব কথা ভুলে গেছে। ছেলে মানুষ, ভুলে যাওয়াই ভালো। কেন যে এরকম একটা বিশ্রী ব্যাপার ঘটলো আমার জীবনের ওপর তো রবের চালনা করা যায় না। যে ছবিটা একবার আঁকা হয়ে গেছে তা আর মুছবার সাধ্য নেই। সাহিত্যও চায়। দেখি তো কবিকে কেটে কেটে লাইন বাদ দিচ্ছেন, পাতার পর পাতা লেখা বরবাদ করছেন। জীবনের ওপর তো রবার চালানো যায় না। যে ছবিটা একবার আঁকা হয়ে গেছে তার মুছবার সাধ্য নেই। সাহিত্যে চায়। দেখি তো কবিকে কেটে কেটে লাইন বাদ দিচ্ছেন, পাতার পর পাতা লেখা বরবাদ হচ্ছে। কিন্তু জীবনে যে লেখাটা হয়েছে তার ওপর আর রবার চালানো যাবে না। যদি যেত, আমি এই মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে রবার ঘষে ঘষে 1930 সালটা মুছে ফেলতাম।
আমার জীবনের বিন্দু থেকে ওই বছরটা শুকনো পাতার মতো উড়ে চলে যাক, যেমন মির্জার প্রতি ভালোবাসাটা গেছে। তার মুখও আর আমার মনে পড়ে না, পড়লে হর্ষও হয় না, বিষাদও হয় না। 4 বছর তো হয়ে গেল, আর কতকাল মনে থাকবে। আশীর্বাদের দিন থেকে আমি কাঁদতে শুরু করেছি, অবিশ্রান্ত কাঁদছি। কিছুতেই সংবরণ করতে পারছি না। কেন কাঁদছি নিজেই জানি না। যদি কেউ বলতো থাক, তবে আর তোমার বিয়ের দরকার নেই, আমি কি রাজি হতাম? কখনোই না। কত কষ্ট বলে এ বাড়ি থেকে বেরোবার দরজা পেয়েছি। আমি স্বাধীন হতে পারবো। আমি কিছু না হোক শান্তিনিকেতনে তো ইচ্ছা মতো যেতে পারবো। কিন্তু তবু আমি কাঁদছি। কেন কাঁদছি কে জানে। লোকে ভাবছে পিতৃ মাতৃ ভক্ত কন্যা, এদের ছেড়ে যেতে বোধ হয় কাছে। কিন্তু তার উল্টো, আমার কিছু ভালো লাগছে না। বিয়ের দিন ভোরবেলা সানাই বাজছে, দধিমঙ্গল হয়ে গেল। আমার একজন ব্রাহ্ম জ্যাঠামশাই খুব ভালো গান করতেন। তার একটি সুন্দর অন্তর্জীবন ছিল, তাকে আমি শ্রদ্ধা করতাম। তিনি কয়েকটি গান করলেন। আমি তাকে বললাম, জ্যাঠামশাই, আজ রাত্রে আপনি আমার একটা গান শুনিয়ে যাবেন। বিয়ে হয়ে গেল। এই সময় কবি সিলনে ছিলেন। বাবা টেলিগ্রামে আশীর্বাদ চেয়েছিলেন। টেলিগ্রামে আশীর্বাদ এসেছে। বিয়ের সময় থেকে আমি বুঝতে পেরেছি আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি একে গুছিয়ে নিয়ে সুশৃঙ্খলভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো তো? রাত্রে বাসরাত কড়ি খেলা হচ্ছে। আমি দেখলাম ঘরের সামনে দিয়ে জ্যাঠামশাই যাচ্ছেন। আমি কড়ি খেলা ফেলে রেখে উঠে এলাম। একটা গান শোনা আমার বড় দরকার, কড়ি খেলা নয়। জ্যাঠামশাই বিশ্বাসই আমি করতে পারেননি আমি উঠে আসতে পারবো। তিনি অবাক এবং হৃষ্ট। জ্যাঠামশাই বারান্দায় বসে গান করলেন। মোদের কে বা আপন কে বা পর, কোথায় বাহির কোথায় ঘর, ওগো কর্ণদ্বার, চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার। আমাদের যাত্রা হলো শুরু। এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। যাও মা, তোমার ঘরে যাও, নির্বিঘ্ন হোক তোমার সংসার যাত্রা। আমার স্বামীকে শুভেচ্ছা জানিয়ে আমায় আশীর্বাদ করে আমার বাবা মা চলে গেলেন বাসর ঘরের দরজাটা বন্ধ করে। আমার স্বামীর বয়স 34 বছর। তিনি আমার চেয়ে 14 বছরের বড়। আমরা পরস্পরকে দেখছি। ইনি দেখতে ভালো নয়, আরও ত্রুটি আছে, কিন্তু আমি বুঝতে পারছি একান্ত ভালো লোক। আমার ভয়ও করছে না, বিরক্তও লাগছে না। আমি সবুজ জুড়ে সুতির শাড়ি পরে আছি, আমার কপালে কনে চন্দন, কিন্তু সিঁথিতে সিঁদুর নেই, কারণ কুষ্টিঙ্কা হয়নি। কুষ্টিঙ্কা না হলে বিবাহ সম্পূর্ণ নয়। এমন অবস্থায় হিন্দু সমাজে সাধারণ নিয়মে বরকনে এক ঘরে থাকে না। ঘরে কয়েকজন বালক বালিকা অন্তত পাহারা থাকে। কিন্তু আমারও ওসব কুসংস্কার মানি না, আমরা তো আধুনিক। আমি ভাবছি একেবারে চেনা নেই একজন ভদ্রলোককে এই প্রথম দেখলাম, এর সঙ্গে এক বিছানায় কি করে শোয়া যায়। আমার কোনো ভয় নেই, শুধু অস্বস্তি। আমি বললাম আমি মাটিতে কার্পেটে শোবো। উনি বললেন তা হয় না, তাহলে আমিই শোবো। তা কি আর হয়, হাজার হলো এটা আমার বাড়ির ইনি অতিথি। বেশ খানিকক্ষণ বিতর্কের পর আমি বললাম তাহলে এখানেই শুচ্ছি। প্রথম দিনই অবাধ্যতা কিছু নয়। কথা বলবার আমি কিছু খুঁজে পেলাম না। ইনি তো কোনোদিনই পান না, সেদিনও পেলেন না। সেটা আমার লক্ষ্য হলো না। আমি একটা চাদর মুড়ি দিয়ে ওর দিকে পেছন ফিরে শুতে শুতে বললাম, আমি ভোর 5টায় উঠতে চাই, তখন জেঠামশাই আসবেন। আপনি যদি আমার আগে উঠেন আমাকে একটু জাগিয়ে দেবেন। আলো নিভিয়ে আমরা শুয়ে পড়েছি। তারপর এক কাণ্ড হলো। যে মির্জাকে আমি 4 বছর দেখিনি তাকে দেখলাম। একটা মহাদেশ পার হয়ে, ভারত সাগর পার হয়ে সে হঠাৎ এই বন্ধ দরজার ভেতর দিয়ে এসে ঢুকলো। যখন সে আমাদের বাড়িতে ছিল তখন ভূমিকম্পের দিন ছাড়া কোনোদিন আমি তাকে এত রাত্রে দেখিনি বা এক শয্যাতেও বসিনি। আর আজ সে আমার বাসর শয্যাতে এসে বসলো। আমি অবাক হয়ে গেছি। মির্জা, এতদিন তোমার কথা ভুলে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আজ সকাল থেকে ভাবছি। কি ভাবছো? ভাবছি তুমি আসছো না কেন। তুমি তো হিমালয়ে তপস্যা করেছো। তাই ভাবছিলাম এমন তো হতে পারে তোমার কোনো শক্তি হয়েছে, তুমি চলে আসবে এবং বাবাকে বুঝাতে পারবে। তা তো এলেই না। এই তো এসেছি। এখন তো অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি? আগেই বা কি, পরেই বা কি? দেরি বা কি, শীঘ্রই বা কি? এই বলে সে আমার হৃৎপিণ্ডের ওপর মুখ রাখলো। ওখানেই তো রক্ত বহা শির উপশিরা। তার চুম্বনে দলিত পিষ্ট হয়ে গিয়ে রক্তে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা করে। খাট বেয়ে গড়িয়ে বারান্দা দিয়ে নিচে প্রথাপাতিত্য রোডের ওপর পড়ে তার গঙ্গার সন্ধানে চলল। পতিত পাবনী গঙ্গে, তুমি আমার রক্তস্রোতকে সমুদ্রে নিয়ে যাও। আমার শরীর থেকে সমস্ত রক্ত চলে যাক, নতুন রক্ত হবে, নতুন জীবন হবে।
আমি সকালবেলা নতুন জীবনে জেগে উঠব। যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম আমার স্বামী আমার ঘুম ভাঙিয়েছেন। তিনি বললেন, তুমি বলেছিলে 5টার সময় উঠবে, এখন 5টা বেজেছে। আমি অবাক হয়ে দেখছি। আমার মনে হলো এই ব্যক্তি বিনিদ্র ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সারা রাত ঘুমোননি? তিনি মৃদু হাসলেন। হ্যাঁ, তুমি বলেছিলে 5টায় উঠিয়ে দিতে। 5-এ ঘুমিয়ে পড়ি, তাই জেগেই ছিলাম। এই আমার স্বামী। তারপর দীর্ঘকাল আমরা একসঙ্গে চলেছি। উনি চিরদিন আমার প্রতি এইরকমই অতন্ত্র আছেন। সকালবেলা বাবা একটা চিঠি দিলেন। এই চিঠিটি আমার স্বামী আমাকে লিখেছেন, কিন্তু অতিরিক্ত অভদ্রতা হেতু সোজা আমাকে না পাঠিয়ে আমার বাবার নামে খামের মধ্যে অন্য একটা খামে আমার নাম লিখে পাঠিয়েছেন। চিঠিটা ইংরেজিতে লেখা, অনুবাদ না করে ইংরেজিতেই তুলে ধরছি। চিঠিটা 2 দিন আগে এসেছে, আজ পেলাম। পত্র লেখকের উদ্দেশ্য ছিল, যেহেতু আমাদের দেখাশোনা হয়নি, চিঠি মারফত কিছুটা নিজের ব্যক্তিত্বের পরিচয় দেওয়া। চিঠিটা এই: Mademoiselle, understanding that you are going to choose a partner in life, I beg to offer myself as a candidate for the vacancy. As regards my qualification, I am neither married nor am I a widow. I am in fact the genuine article, a bachelor. What is more, I am real ripe bachelor, being one of long standing. I should, in fairness, refer also to my disqualification. I frankly confess that I am quite new to the job, and I cannot boast of any previous experience in this line, never having had occasion before to enter into such partnership with everyone. This is my one to experience is likely, I am afraid, to be regarded as a handicap and disqualification. May I point out, however, that though want of experience is likely, I am afraid to be regarded as handicap and a disqualification in other areas of life. This particular line is the only one where it is desirable in every way. A more likely handicap is the fact that I am a old bachelor with confirmed bachelor habits. Lest fears be entertained about my ability to adapt myself to the new condition, may I draw my attention to the fact that I am not such a hopeless case as Sir P.C. Roy. For further particulars, I beg you to approach your mother, who studied me the other day with an amount of curiosity and interest that would be done credit even to an eminent Egyptologist examining a rare mummy. In fine, permit me to assure you that it will be my consent endeavor to give you every satisfaction. 17 June 1934. I have the honor to be Mademoiselle's your most obedient servant. চিঠিটা পড়ে আমি অবাক হয়ে গেছি। ঝড়ের দুর্যোগের মধ্যে এক পশলা রৌদ্রের ধারা, হাসির মতো জিনিস আছে। আমি হাসতে হাসতে মাকে বললাম, চিঠিটা তোমরা পড়েছো? হ্যাঁ, তো বাবা একটু একটু। আমাকে কাল দাওনি কেন? আমরা ভাবলাম কি জানি কে কি লিখলো। কি জানি কে কি, নিচে তো নাম লেখাই আছে। আমি ভাবছি কাল চিঠিটা পেলে 2-একটা কথা লেখার বিষয় পাওয়া যেত, অন্তত বলতে পারতাম, আপনি তো খুব হাসাতে পারেন। তা হলো না। কি যে করেন এরা। এই বাড়ি থেকে আমি প্রথম শ্বশুর বাড়ি যাব, তারপর চলে যাব হিমালয়ের দূরতম প্রান্তে কোনো এক নির্জন স্থানে, যার নাম কেউ শোনেনি। দেয়ালে যে একটা প্রকাণ্ড ম্যাপ আছে, সেখানে খুঁজে দেখেছি ওই পাণ্ডব বর্জিত দেশটির নাম কোথাও নেই। বাড়ি ছেড়ে যাবার সময় বাবা ছেলে মেয়ে মানুষের মতো কাঁদতে লাগলেন। আমি তো কাঁদছি অবিরাম। বাবার ওপর সব অভিমান চলে গেছে। আমি ভুল বুঝেছিলাম। যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। রমার জন্য আমার মন কেমন করছে। আমার বিয়ে তো কম খাটেনি। আমার বিয়ে 3-4 দিন পর কবি সিলন থেকে ফিরেছেন। তার সঙ্গে আমার দেখা করতে যাব, কিন্তু আমি বাবার সঙ্গে যেতে রাজি নই। সাহস করে বললাম, তোমরা আগে যাও, আমি পরে একলা যাব।
বাবা খুব গম্ভীরভাবে বলেন, বেশ কথা, আমি আর জামাই নিয়ে সকালে যাচ্ছি, তোমরা দুপুরে যেও। দুপুরবেলা আমি গাড়িতে একলা যাব ভেবেছি, তার রমা আমার সঙ্গে চলল। ও যে কেন এলো জানি না, ওর সঙ্গে কথা বলবারও আমার ইচ্ছে হচ্ছে না। আমার মনের ভেতরটা একটা অদ্ভুত আবেগে কম্পমান। কী কারণে আমি এত অস্থির ও উদ্ভ্রান্ত তা জানি না। ঘোড়ান সিঁড়িটা দিয়ে আমি দ্রুত উঠছি, আমার পরনে বেনারসি, তার আঁচলটা লুণ্ঠিত হচ্ছে, রমা তুলে দিচ্ছে। হাতে গলায় কানে গয়না, মাথায় সিঁথি, পায়ে নূপুর ও নতুন সিঁদুরে আমার বধূ বেশ সম্পূর্ণ। উনি অপেক্ষা করছিলেন, আমাকে দেখে দুহাত বাড়িয়ে দিলেন, এসো অমৃতা। আমি তার কোলের ওপরে পড়ে কাঁদতে লাগলাম। আমি শুনতে পেলাম উনি বললেন, রমা তুমি পাশের ঘরে গিয়ে একটু বসো, আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলবো। রমা চলে গেল। উনি আমাকে একটুক্ষণ সময় দিয়ে তারপর বললেন, উঠে বসো। আমি উঠে বসলাম। উনি বলতে লাগলেন, আমি উপদেশ দিতে ভালোবাসি না, বড় বড় কথার পাথর চাপিয়ে আমি আর তো মনকে আরও ক্লান্ত করে দিতে চাই না। তবু আজকে আমার মনকে কয়েকটা কথা বলতে ইচ্ছে করছে। আমার এই কথা বলা তোমাকে দরকার। একটুক্ষণ নীরবতার পর, তোমার বাবা আজ সকালে ছেলেটিকে নিয়ে এসেছিলেন, তার সঙ্গে আর কি কথা বলবো, কেবল পণ্ডিতেরাই এরকম নিষ্ঠুরতা করে। কিন্তু তোমার ওপর কেউ নিষ্ঠুরতা করেছে বলে তুমিও নিজের ওপর নিষ্ঠুরতা করবে, এটা কোনো কাজের কথা নয়। আর কেউ আমাদের হাতে নেই অমৃতা, আমরা কেবল নিজেই নিজেদের হাতে আছি। আমি জানি না যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তিনি কেমন, তার পারিপার্শ্বিক তোমার অনুকূল কিনা, কিন্তু অবস্থা যেমনই হোক, ভাগ্য যেমনই হোক, তুমি তার চেয়ে বড় হবে আমি আশা করছি। তুমি তোমার চারপাশে যারা আছে তাদের সকলকে সুখী করবে। সবচেয়ে বড় কথা, নিজে সুখী হবে। যদি তুমি সুখী হও তাহলে সব কিছু সুখী। আর যদি তুমি সুখী না হও অমৃতা, যদি তুমি ভেঙে পড়ো, পরাজিত হও প্রতিকূল অবস্থার হাতে, তাহলে আমি মনে করব সে আমারই পরাজয়। কিন্তু আমি জানি তা হবে না, তুমি নিশ্চয়ই পারবে। যদি তুমি একখানি নীড় তৈরি করতে পারো যেখানে তোমার আনন্দের সংসারে সকলে আনন্দিত, তাহলে আমি কথা দিচ্ছি আমি যাব তোমার সেই ঘরে। উনি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি নিচু হয়ে তার পায়ের ওপর মাথা রাখলাম। নরম মসৃণ পাতা চুম্বন করে বললাম, তাই হবে, তাই হবে, তাই হবে। বাড়ি ফিরে রমা গোপনে বাবাকে সব বলে দিল। কি বলল কে জানে। আড়ি না পাতলেও তো ওর জানবার কথা নয়। আর আড়ি পাতলেও তো এমন কোনো কথা হয়নি যা নিন্দনীয় বা আমি কোনো নালিশ করেছি। আমার অশ্রুজল যদি নালিশ হয় তাহলে তো নাচার। কিন্তু বাবা আমাকে এমন বকলেন, এমন ভয়ানক বকুনি আমি আগে কখনো খাইনি। সে আর থামেই না। আমাদের যে যুগটা ছিল অদ্ভুত। গুরুজনেরা মনে করতেন ধমক দিয়ে কান্না থামাবেন, ধমক দিয়ে হাসাবেন ও ধমক দিয়ে ভালোবাসবেন। যা হোক, আমি সেদিন ভেবেছিলাম এই যে চলে যাচ্ছি আর কোনোদিন আসবো না। কিন্তু সেটা একটা অভিমানের কথা। আমার নির্জন গিরিবাগ থেকে আমি প্রতি 2 মাস অন্তর একবার করে সাধ্য অতিরিক্ত ব্যয় করে এসেছি বাবাকে দেখব বলে। এই ছিল আজকের উপন্যাস নহন্যতে এর 11তম পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুখে থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।